হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আজ থেকে তোমাদের আমি 4 নম্বর অধ্যায়টা পড়ানো শুরু করব এবং 4 নম্বর অধ্যায় থেকে আমার সাজেশানের প্রথম যে প্রশ্নটা আছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 4 নম্বর অধ্যায়, সেই প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা দেখো, ভারতে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহনের অবদান লেখো। এই প্রশ্নটা 4 নম্বর অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তার আগে তোমরা সাইডে দেখতে পাচ্ছ যে সাজেশান, অর্থাৎ 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের আমি যে সাজেশানটা রেখেছি সেই সাজেশানটা তোমরা দেখো যে 4 নম্বর অধ্যায় থেকে মোট আমি তোমাদের 4টে প্রশ্ন বেছে রেখেছি। অর্থাৎ এই 4টে যদি প্রশ্ন তোমরা 4 নম্বর অধ্যায় থেকে করো তাহলে কিন্তু তোমরা কমন পাবে। প্রথম যে প্রশ্ন আছে দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, যে প্রশ্নটা আজকের ক্লাসে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চীনের চৌঠা আন্দোলনের কারণগুলি আলোচনা করো আর এই আন্দোলনের প্রভাব। 3 দাগের প্রশ্ন হচ্ছে, 3 দাগের প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কী ছিল। 4 দাগের প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের বিবরণ দাও। এই 4টে প্রশ্ন তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে করলে তোমরা 100% বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো আজকের ক্লাসে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা বুঝে নাও। তার আগে বলে রাখি, অনলাইন কোচিং ক্লাস চলছে বিগত বছরগুলির মতো এবছরেও। তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো এখন থেকে, যদি মনে হয় যে ইতিহাস সাবজেক্টটায় তোমাদের 90%-র বেশি নম্বর পেতে হবে এবং পরবর্তীকালে এই সাবজেক্টটায় অনার্স নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নাও দেরি না করে। এই নম্বরটায় তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এই ধরনের ক্লাস সপ্তাহে 2টো হয়ে থাকে, তার জন্য তোমাকে মাসে 200 টাকা করে ফিস কিন্তু দিতে হবে। চলো প্রশ্নটা কী ছিল। ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়। এখানে এই নোটটার মধ্যে আমরা 4টে পয়েন্ট মূলত পড়ব, কারণ আমাদের একটা বড় প্রশ্ন 25 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে লেখা কমপ্লিট করতে হবে। তাতে যদি এই টাইমের মধ্যে যদি আমরা অনেক পয়েন্ট লিখতে যাই, অনেক বিস্তারিত জ্ঞান দেখাতে চাই পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু আমরা 5টা যে বড় প্রশ্ন লিখতে হয় সেই 5টা বড় প্রশ্ন সময়ের মধ্যে করে উঠতে পারবো না। তাই আমাদের ছোট করে লিখতে হবে এবং সমস্ত তথ্য যেন থাকে সেটাও মাথায় রাখতে হবে। এই যে 4টে পয়েন্ট, ধর্মীয় সংস্কার, সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার এবং রাজনৈতিক সংস্কার, এই 4টে পয়েন্ট নোটের মধ্যে আলোচনা করলেই আমাদের যথেষ্ট। প্রথমে আমাদের মনে রাখতে হবে এই রাজা রামমোহন রায় কিন্তু যে সে ব্যক্তি নয়, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ভারতের ক্ষেত্রে। কারণ এই রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ এই রাজা রামমোহন রায়কে ভারত প্রতীক কিন্তু বলেছেন। অর্থাৎ ভারতকে তিনি আলাদা একটা লেভেলে নিয়ে গেছেন। ভারতের যত কুসংস্কার ছিল, যেসব গোঁড়ামি ছিল, সেইগুলোকে তিনি দূর করার চেষ্টা করেছেন। প্রথমে একটু ব্যাখ্যা করে দিই, তারপরে তোমরা নোটটা দেখে নেবে, নোটটা আলোচনা আমি করে দেব। প্রথম পয়েন্ট যেটা আমি লিখেছি দেখো, যে ধর্মীয় সংস্কার। এখানে কি করেছিল রাজা রামমোহন রায়? সেই সময় দেখেছিল ভারতে কি ছিল, জাতিভেদ প্রথা ছিল, দুর্নীতি ছিল, কুসংস্কার ছিল। এইগুলোকে বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। তার জন্য তিনি বিভিন্ন পত্র পত্রিকা, বই লিখেছিলেন, এমনকি বিভিন্ন সভা প্রতিষ্ঠা করেছিলেন। এবং তিনি যে সভা প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সভা হচ্ছে আত্মীয় সভা, যেটা 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে যেই সভাটার নাম হয়েছিল ব্রহ্ম সভা, সেটা 1828 খ্রিস্টাব্দে নামটা আত্মীয় সভা চেঞ্জ হয়ে গিয়ে ব্রহ্ম সভা নাম হয়েছিল। এবং আরও একটা বিষয় এখানে তোমাদের মনে রাখতে হবে, তিনি কিন্তু একেশ্বরবাদে বিশ্বাস করতেন। অর্থাৎ ঈশ্বর একটাই, এই রকম ধারণায় কিন্তু রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কারের ক্ষেত্রে বিশ্বাস করতেন। অর্থাৎ বহু ঈশ্বর, বহুজনের এই ধারণায় তিনি বিশ্বাস করতেন না। অর্থাৎ কালী, খ্রিস্ট, আল্লাহ সবই এক, এই ধারণায় রাজা রামমোহন রায়ের বিশ্বাস ছিল। তারপরে দ্বিতীয় যে সংস্কার তিনি করেছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার। সমাজের ক্ষেত্রে তিনি বিশেষত লক্ষ্য করেছেন তৎকালীন সমাজে মহিলাদের ওপর, অর্থাৎ নারী জাতির ওপর অকথ্য অত্যাচার করা হতো। এই অকথ্য অত্যাচার থেকে এই নারী জাতিকে মুক্তি দিতে তিনি
পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেই সময় বাল্যবিবাহ, সতীদাহ এইসব কুপ্রথা সমাজে কিন্তু প্রচলিত ছিল এবং বহু বিবাহ মানে কি, একটা মানুষ অনেকগুলো মেয়েকে অর্থাৎ একজন ব্যক্তি অনেকগুলো মহিলাকে, অনেকগুলো মেয়েকে, কম বয়সী মেয়েকে বিবাহ করত। পরবর্তীকালে সেই স্বামী মারা গেলে তাদের কি পরিণতি হবে সেই ধারণাটা কিন্তু কারোরই ছিল না। তখন তার বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে এই সালটা মনে রাখবে, 1829 খ্রিস্টাব্দ লর্ড বেন্টিংয়ের সহায়তায় সতীদাহ প্রথা রোধ করে দিয়েছিলেন। সতীদাহ প্রথা হচ্ছে এমন একটা কুপ্রথা ছিল যেখানে স্বামী মারা গেলে তার স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীকে কিন্তু দাহ করে দেয়া হতো, অর্থাৎ পুড়িয়ে মারা হতো। ঠিক আছে, তারপরে তিনি শিক্ষা সংস্কারের দিকে লক্ষ্য দেন এবং শিক্ষা সংস্কার করতে গিয়ে তিনি পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ পশ্চিমী শিক্ষাকে তিনি গ্রহণ করেন। তিনি বলেন আমাদের উন্নত হতে গেলে আমাদের বিশ্বব্যাপী যে পশ্চিমী শিক্ষা অর্থাৎ ইংরাজি শিক্ষা আমাদের কিন্তু শিখতে হবে। এর জন্য তিনি বিভিন্ন কলেজ, বিভিন্ন স্কুল, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বিভিন্ন ইংরেজদের অর্থাৎ ইংরেজ বণিকদের সহায়তায়। ঠিক আছে, পরবর্তীকালে যে সংস্কার আসছে রাজনৈতিক সংস্কার, জমিদারি প্রথার দেখো জমিদারদের উচ্চ হারে খাজনা আদায়, এইগুলোকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন এই রাজনৈতিক সংস্কারে। এছাড়া তিনি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা এই সমস্ত কিছুর কিন্তু সংস্কার চেয়েছিলেন। তাহলে তোমরা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারছো যে রাজা রামমোহন রায়কে ভারত পথিক কেন বলা হচ্ছে, কারণ তিনি ভারতকে একটা আলাদা লেভেলে, একটা আলাদা স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি তার জন্য বিভিন্ন সংস্কার করেছেন। প্রথম তো করেছেন ধর্মীয় সংস্কার, তারপর সমাজ সংস্কার, তারপর শিক্ষা সংস্কার, তারপর রাজনৈতিক সংস্কার। এবারে তোমরা নোটটায় এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা পাবে, যে নোটটা লিখলে তোমরা 8-এ 8 অবশ্যই পাবে, কারণ বিগত বছরের ছাত্রছাত্রীরা 99, 98 অনেকজন কিন্তু পেয়েছে এই ইতিহাস সাবজেক্টে। তাই বলবো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরটা মনে রাখো, এই নম্বরটা লিখে রাখো, এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। মাসে 200 টাকা করে নেওয়া হচ্ছে, সপ্তাহে 2টো ক্লাস, বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যে 7টা থেকে। সঙ্গে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোট তোমাদের দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তোমাদের অন্য কিছু পড়ার আর প্রয়োজন পড়বে না। আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা অলরেডি ক্লাস করছো, অ্যাডমিশন নিয়েছো, তোমাদের বলবো তোমরা একটা বড় প্রশ্ন 30 মিনিটের মধ্যে লেখা কিন্তু এখন থেকে চেষ্টা করো, কারণ নভেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা। সুতরাং আর বেশি কিন্তু বাকি নেই। এবারে সময় নষ্ট করলে কিন্তু অপরজনদের থেকে পিছিয়ে পড়তে হবে, কারণ তুমি যেই সময় পড়াশোনা করছো না, অন্য কেউ তোমার জায়গায় পড়াশোনা করছে, অন্য কেউ তোমার জায়গায় কলেজে পরবর্তীকালে অনার্স নিয়ে এই সাবজেক্টে ভর্তি হয়ে যাবে, তুমি তখন পারবে না, তখন দুঃখ পেয়ে লাভ হবে না, আমার ভাগ্য খারাপ, এই সব কথা চলবে না। তাই এখন থেকে তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ নভেম্বরে তোমাদের টেস্ট। চলো আজকের তোমরা নোটটা দেখে নাও এবং খাতায় লিখে মুখস্থ করো। তাহলে তোমরা এবারে নোটটা দেখে নাও। দেখো বলছে ইটালির রেনেসাঁস এর ক্ষেত্রে পেত্রাক, মানে ইটালির রেনেসাঁস বা নবজাগরণের ক্ষেত্রে প্রেত্রাক বোকাচ্চিও যেমন ছিলেন তেমনই রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত, যার জন্য তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক এবং অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্ব পথিক বলে অভিহিত করেছেন। তিনি বিশ্বাস করতেন পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির মধ্যেই রয়েছে জরাজীর্ণ ভারতীয় সমাজের মুক্তি। ভারতীয় জনজীবনে রামমোহনের অবদানগুলি নিম্নে আলোচিত হলো। এবার যে 4টে পয়েন্ট তোমাদের বলেছিলাম, ধর্মীয় সংস্কার প্রথম পয়েন্ট, জাতিভেদ প্রথা, সংকীর্ণতা, দুর্নীতি, কুসংস্কার রামমোহন রায়কে ব্যথিত করেছিল। তার কাছে হিন্দু সমাজের প্রচলিত আচার অনুষ্ঠান পৌত্তলিকতা, পুরোহিততন্ত্র, কুসংস্কার, লোকাচার রামমোহনের কাছে অর্থহীন ছিল। তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা ও একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তিনি খ্রিস্ট ধর্মের কুসংস্কারগুলিকে সমালোচনা করতে ছাড়েননি।
1803 সালে বহু দেবতাবাদের বিরুদ্ধে বহু দেবতাবাদের বিরুদ্ধে এবং একেশ্বরবাদের সমর্থনে ফার্সি ভাষায় তুহাফত উল মুহাদ্দিন নামক একটি পুস্তিকা প্রকাশ করেন। তারপরে কি বলা হচ্ছে, বাংলা ভাষায় বেদান্ত ভাষ্য রচনা করেন এবং কেন, বাট, মান্ডুক্য ও মন্ডুক এই 5টি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। নিজের ধর্মভাবনা সম্পর্কে আলোচনার উদ্দেশ্যে 1815 সালে আত্মীয় সভা এবং 1828 সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে উপাসনায় যোগ দিতে পারে। তারপরের পয়েন্ট, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ছিলেন নিরলস সংগ্রামী। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন সমাজের কুসংস্কার দূর না হলে জাতি গঠন হবে না। হিন্দু নির্যাতিত নারী জাতির মুক্তির কথা তিনিই প্রথম ভেবেছিলেন। নারীদের বঞ্চিত করা, বহু বিবাহ প্রভৃতির বিরুদ্ধে তিনি জনমত সংগঠন করেন। নৃশংস সতীদাহ প্রথার বিরুদ্ধে এবং বিধবা বিবাহের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেন। তার সহযোগিতায় 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। কৌলিন্য প্রথা ও গঙ্গায় সন্তান বিসর্জনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। এছাড়াও হিন্দু সমাজের জাতপাত ব্যবস্থার অযৌক্তিক গোঁড়ামির বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে ওঠেন। তারপরে দেখো শিক্ষা সংস্কার। এখানে কি বলা হচ্ছে, রামমোহন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পক্ষে পুরোপুরি সমর্থন জানায়। তিনি মনে করতেন আধুনিক পাশ্চাত্য শিক্ষার ওপর ভিত্তি করেই নতুন ভারত গড়ে উঠবে। এই উদ্দেশ্যে তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সচেষ্ট হয়েছিলেন। যেমন 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন ডেভিড হেয়ারের সহযোগী। 1822 খ্রিস্টাব্দে নিজের ব্যয়ে অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, 1826 খ্রিস্টাব্দে রামমোহন প্রতিষ্ঠিত বেদান্ত কলেজ পাশ্চাত্য সমাজ বিজ্ঞান ও পদার্থবিদ্যার শিক্ষা দেওয়া হতো। এমনকি আলেকজান্ডার ডাফ কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি প্রতিষ্ঠার উদ্যোগ নিলে তিনি ডাফকে সাহায্য করেন। পাশাপাশি লর্ড আর্মহার্স্টকে একটি চিঠি লিখে ভারতবাসীর জন্য পাশ্চাত্য গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন, পাশ্চাত্য দর্শন এবং ইংরাজি ভাষার শিক্ষা প্রভৃতির দাবি জানায়। আর শেষ পয়েন্ট, রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক চেতনার উন্মেষের ক্ষেত্রে রামমোহনের অবদান অনস্বীকার্য। বলছে দেখো, উচ্চ হারে খাজনা আদায়, জমিদারদের অত্যাচার প্রভৃতি সামাজিক পীড়ন ও শোষণের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান এবং প্রতিবাদ জানান। তারপরে দেখো, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, জুরি ব্যবস্থার সাহায্যে বিচার, উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ প্রভৃতির ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন তিনি। এবার উপসংহারে কী লিখবে, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও আধুনিক ভারতীয় সমাজ ও সভ্যতায় তার অবদান অনস্বীকার্য বলে মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায় ভারতের আধুনিক যুগের সূচনা করে। এই ছিল আজকের ক্লাস। কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে।